আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যৌগের বরিশাল বোর্ড 2017 এর সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। আমাদের সপ্তলিঙ্গা টিউটোরিয়াল একাডেমিতে যারা নতুন, আমরা একটু রিকোয়েস্ট করব তারা যাতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে, এবং ইতিপূর্বে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটা অনেকবারই এসেছে। আসলে জৈব যৌগকে অনেকেই ভয় পায়, জৈব যৌগের প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে অনেকেই ভয় পায়, বিদায় এটা পড়তেও চায় না। আসলে দেখা যাচ্ছে যে গবেষণালব্ধ ফলাফল আমরা যদি দেখি যে জৈব যৌগে কিন্তু বেসিক্যালি বিশেষ করে অ্যারোমেটিক যৌগের অনুরণন থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। অনুরণন রিলেটেড প্রশ্নই আমাদেরকে বেশি জানতে চাওয়া হয়, ঘুরে ঘুরে এগুলোই বারবার দেয়। এই জন্য কয়েকটা প্রশ্ন একটু ভালো মতো পড়লেই আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার সঠিকভাবে দিতে পারি। তো আমরা শুরু করি। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালে এসেছিল। এখানে দুটো ক্লু দেওয়া আছে। একটা শেষে প্রথম ক্লু C6H5Cl, অর্থাৎ এটার নাম হলো ক্লোরোবেনজিন অথবা ফিনাইল ক্লোরাইড, এবং 10% সোডিয়াম হাইড্রোক্সাইড 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 150 অ্যাটম চাপে সেটা বিতে পরিণত হয়। এই বিটাকে আবার লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা পাতন করলে সেটা সিতে পরিণত হয়। 2 নম্বর ক্লুতে বলছে 2 কার্বন বিশিষ্ট মনোক্লোরো অ্যালকেন জলীয় দ্রবণ জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডকে তাপ দিলে সেখান থেকে সেটা ডিতে উৎপন্ন হয়, এবং বলা আছে BCD এরা হলো জৈব যৌগ। এখন উদ্দীপকের সি যৌগ হতে একটি ব্যথানাশক ঔষধ প্রস্তুতি সমীকরণের সাহায্যে দেখাও। গহতে বলছে উদ্দীপকের যৌগ সি এবং ডি এর অম্লধর্মিতা অনুরণের আলোকে বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি প্রথমে একটু জানতে চাই যে পরিচয়টা, আমরা প্রথমে গ সলভ করব, কিন্তু গ সলভ করার আগে আমাদেরকে জানতে হবে এখানে বি, সি এবং ডি যে যৌগগুলোর কথা বলা আছে এরা কারা। আমরা যদি একটু দেখি, প্রথমে আমি এভাবে লিখব C6H5Cl, অর্থাৎ লাইক দিস। এটা হচ্ছে আমার ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিন আমার 10% সোডিয়াম হাইড্রোক্সাইড 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 150 অ্যাটম চাপে সেটা বিতে পরিণত হয়েছে। সেটা বিতে পরিণত হয়েছে মানে সে কী উৎপন্ন করলো এখান থেকে, সে সেখান থেকে কী উৎপন্ন করলো সেটা আমাদেরকে একটু জানতে হবে। ওকে, আমরা এখান থেকে একটু জিনিস খেয়াল করি, সেটা সে উৎপন্ন করতে পারে কি একটু যদি দেখি। লাইক দিস, এটা হচ্ছে আমার ক্লোরোবেনজিন, এই হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এইখানে যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সে এই কার্বন থেকে ক্লোরিনের ইলেকট্রনটা তার নিজের দিকে ক্লোরিন তার নিজের দিকে ইলেকট্রনটা টেনে নেয়। টেনে নিলে এই কার্বনটা হয়ে যায় প্লাস আর এই ক্লোরিনটা হয়ে যায় মাইনাস। এবং আমরা আরও একটু জিনিস খেয়াল করি, এখানে সোডিয়াম এবং সোডিয়ামের সাথে অক্সিজেন এবং অক্সিজেনের সাথে হাইড্রোজেনের একটা বন্ধন আছে। এই জায়গায় অক্সিজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, এর জন্য অক্সিজেন যদি ইলেকট্রন নেয় তাহলে এই অক্সিজেনটা হয়ে যায় মাইনাস, আর এখানে হাইড্রোজেনটা হয়ে যায় হচ্ছে আমার প্লাস। এ মাইনাস এ প্লাসকে ধরলো, এ মাইনাস এ প্লাসকে ধরলো, ধরলে সেখান থেকে উৎপন্ন হলো সোডিয়াম বেনজয়েট। ওকে, তাহলে আমরা বির যে একটা পরিচয় সেটা পাইলাম সোডিয়াম বেনজয়েট প্লাস সাথে পাইলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রথম তাহলে ধাপে কি পাইলাম আমরা? সোডিয়াম বেনজয়েট। আমরা প্রথম ধাপে পাব সোডিয়াম বেনজয়েট পাবো। তারপরে আমরা পাবো হচ্ছে, আমরা পরবর্তীতে আবার এটাকে করব আমরা পাতন। ওকে, পাতন করলে কি পাবো? হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে আমরা বি যৌগের পরিচয়টা পেয়ে গেছি, একটু লিখে রাখি এখানে। বি যৌগের পরিচয় হচ্ছে আমার সোডিয়াম বেনজয়েট। যদি আমার কখনো কোনো কাজে লাগে এই জন্য জাস্ট আমি এখানে একটু লিখে রাখলাম। দেন আমরা সেকেন্ড অপশনে আসি। দ্বিতীয়বার অপশন বলছে এই বিকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা পাতন করতে হবে। দিস ইজ আমার বি।
বিটাকে এবার লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আমি পাতন করব। ওকে, দ্যাট মিন্স ও অ্যান্ড এটাকে আমি পাতন করব হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা। এবং পাতন মানে কি, অর্থাৎ ফুটন্ত পানি, আমি এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস নিয়ে সেটাকে আবার ঘনীভবন করে পানিটাকে বিশুদ্ধ করব এই অবস্থায়। তাহলে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করাই, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি যদি আমরা পানির সাথে এটাকে বিক্রিয়া করাই লাইক দিস এস বন্ড ও এস, তাহলে সেখান থেকে কি হতে পারে? সেখান থেকে হতে পারে হচ্ছে এটা হবে লাইক দিস। এই জায়গাটায় আমরা বিক্রিয়াটা যদি একটু দেখি, ও বন্ড অ্যান্ড এ আর এস বন্ড ও বন্ড এস, এখান থেকে অক্সিজেন নিবে, যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, নিলে সে হয়ে যায় হচ্ছে অক্সিজেনটা হয়ে গেল হলো মাইনাস, আর এখানে সোডিয়ামটা হলো প্লাস। আর এখান থেকে অক্সিজেন নিবে, অক্সিজেন নিলে হয় এটা হয়ে গেল মাইনাস, আর এই এসটা হয়ে গেল আমার প্লাস। তাহলে এ মাইনাস এ প্লাসকে ধরলো, এ মাইনাস এ প্লাসকে ধরলো, ধরে সেখান থেকে উৎপন্ন হলো লাইক দিস। এটার নাম হচ্ছে আমার ওএস, দিস ফিনল, আর এটা উৎপন্ন হলো আমার হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড। আমরা বিক্রিয়াটা সব একটু ভালো মতো লিখি, কারণ এই বিক্রিয়া আমাদের বুঝতে হবে। আমরা বিক্রিয়ার উপর স্পেশাল ক্লাস নেব, আগে বোর্ডগুলো শেষ করে নিই, তারপর আমরা থিওরিটিক্যাল ক্লাস দিব যে কীভাবে স্টুডেন্টরা বুঝতে পারে। তাহলে এই হচ্ছে আমার সি ইজ নাথিং বাট দিস ইজ ফেনল। এই হচ্ছে আমার ওএস, দিস ইজ ফেনল। আমি পেয়ে গেলাম, তাহলে আমি বি এর পরিচয় পাইলাম, সি এর পরিচয় পাইলাম। জাস্ট এখন আমরা পরিচয় বের করব, হোয়াট ইজ ডি। আমি একটু মুছে দিই, আশা করি সবাই বিক্রিয়া দুটো বুঝতে পেরেছে। দুয়ে বলেছে 2 কার্বন বিশিষ্ট মনোক্লোরো অ্যালকেন। ওকে, তাহলে অ্যালকেনের সংকেত বলা আছে, তাহলে অ্যালকেনের সংকেত আমরা জানি CN S2N+2। 2 কার্বন বিশিষ্ট বললে N এর মান আমি 2 লিখতে পারি, দ্যাটস N = 2 যদি বসাই, তাহলে C2S2 × 2 দেন +2, অর্থাৎ C2S6। বাট এটার সাথে মনোক্লোরো অ্যালকেন, এটা অ্যালকেন বাট এটার সাথে একটা ক্লোরিন থাকবে, মনো মানে একটা ক্লোরিন, তার মানে ক্লোরিনটা কীভাবে আসবে, দ্যাট মিনস তাহলে সংকেতটা হবে C2S। তাহলে ক্লোরিন আসতে গেলে একটা হাইড্রোজেনকে সরে যেতে হবে, দ্যাট মিনস এটা যদি আমরা স্ট্রাকচারাল ফর্মুলা রাখি, অর্থাৎ CH3 CH2 Cl, এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, দিস ইজ আমার ডি, অর্থাৎ CH3 CH2 Cl। তাহলে এটার পরিচয় একটু লিখে রাখি, অর্থাৎ CH3 CH2 Cl, এটা হচ্ছে আমার মিথাইল ক্লোরাইড। ওহো, আমি একটু ভুল করেছি, আমরা তো পাইছি প্রথম যৌগটার নাম, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট মনোক্লোরো অ্যালকেন পেয়েছি, বাট এটাকে আবার কি করতে হবে সেটাও তো জানতে হবে। তাহলে আমরা এবার এতটুকু পেয়ে গেলাম। এইবার পরবর্তী অপশনে আসি, এইটাকে অর্থাৎ আমার CH3 CH2 Clটাকে আমি কি করব, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তাপ দিতে হবে। দ্যাট মিনস বিক্রিয়াটা হবে এরকম, CH3 CH2 Cl সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, এখানে আমি তাপ দিব, তাহলে কি হয় একই রকমভাবে আমরা যদি মেকানিজম করি, এটার বিক্রিয়ার মেকানিজম বা ক্রিয়া কৌশল, দ্যাট ইজ CH3 CH2 দেন বন্ড Cl, দেন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে ক্লোরিন নিবে আর এখান থেকে অক্সিজেন নিবে। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এই বন্ধন থেকে ক্লোরিন তার ইলেকট্রন টেনে নিয়ে যাবে, আর এখানে যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেন সোডিয়াম থেকে নিয়ে নিবে। তাহলে সেখানে আসলো CH3 বন্ড CH2, দিস ইজ প্লাস, আর এখানে ওএসটা মাইনাস, এখানে হচ্ছে এই সোডিয়ামটা প্লাস, আর ক্লোরিন যেহেতু ইলেকট্রন নিয়েছে ক্লোরিনটা হলো মাইনাস, এ মাইনাস এ প্লাসকে ধরলো, এ মাইনাস এ প্লাসকে ধরলো, দ্যাট মিনস উৎপন্ন হচ্ছে CH3 CH2 বন্ড OS, সাথে উৎপন্ন হলো সোডিয়াম ক্লোরাইড, দিস ইজ আমার ইথাইল অ্যালকোহল বা ইথানল। ইথাইল অ্যালকোহল বা ইথানল, অর্থাৎ CH3 CH2OS। তাহলে আমরা প্রথমে পরিচয়গুলো জেনে নিলাম এবং পরিচয়গুলো আইডেন্টিফাই করে আমরা বের করে নিয়ে আসলাম যে বি কি, সি কি অ্যান্ড ডি কি। বি হচ্ছে আমার সোডিয়াম বেনজয়েট, ওকে, অথবা এটাকে সোডিয়াম বেনজয়েট বলা যাবে,
সোডিয়াম অক্সিবেঞ্জয়েট, ফিনাইল অক্সি সোডিয়ামও বলা যায়। তারপর হচ্ছে ফিনাইল, সি হচ্ছে ফিনল, ডি হচ্ছে আমার ইথাইল অ্যালকোহল বা ইথানল। এখন আমাকে যেটা বলা হয়েছে আমরা পর্যায়ক্রমে এই প্রবলেমগুলো সলভ করবো। এতক্ষণ জাস্ট আমরা পরিচয়গুলো বের করে নিলাম যে তাদের পরিচয়টা কি। এখন গ, উদ্দীপকের সি যৌগ হতে একটি ব্যথানাশক ওষুধ প্রস্তুতি সমীকরণের সাহায্যে দেখাও। এই প্রশ্নটা অনেক বোর্ডে আসছে, অর্থাৎ এই গ অনেক বোর্ডে আসছে। আমরা আসলে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি বোর্ডে আসছে সেগুলো সলভ করে দেবো ইনশাআল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত, যাতে সবাই আমাদের ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। তো এখানে ব্যথানাশক ঔষধ হিসেবে আমরা জানি প্যারাসিটামল। এই প্যারাসিটামলের সংকেত তাহলে কি? প্যারাসিটামলের সংকেত হলো আমার এইটা, অর্থাৎ এখানে ফিনল থেকে বানাবো NS, দেন CO বন্ড CH3। এটা হচ্ছে আমার প্যারাসিটামলের সংকেত। তাহলে আমি এখানে আমাকে বলছে সি থেকে, সি পাইছিলাম আমি ফিনল থেকে এটা বানাইতে হবে। মজার কথা, তাহলে ফিনলের অপশন তো এতটুক। ফিনল থেকে আমার এখানে NS টার্মটা আনতে হবে। NS টার্ম মানে অ্যামিনোমূলক ঢুকাইতে হবে। আর অ্যামিনোমূলক কীভাবে আনবো? অ্যামিনোমূলক বানাইতে গেলে আমাকে একটু ঝামেলা আছে। অ্যামিনোমূলক বানানোর আগের প্রক্রিয়া হচ্ছে সেটাকে, যেহেতু নাইট্রোজেন আছে, নাইট্রোমূলক আগে ঢুকিয়ে দিব। নাইট্রোমূলক কে দেয়? আমরা জানি নাইট্রোমূলক গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে দেয়। এইভাবেও করতে পারি, যেহেতু সালফ্রিক অ্যাসিড একটি নিরোধক, গাঢ় সালফ্রিক অ্যাসিড, সে পানি নিয়ে নেয়, এই জন্য আমরা নাইট্রিক অ্যাসিড নিব গাঢ় সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে, সেখান থেকে সে নাইট্রোমূলক দিবে। এই নাইট্রোমূলক অর্থাৎ দ্যাট মিনস NO2 এই মূলক, এটাকে যখন জারিত করব, জাইমান অক্সিজেন যুক্ত করব, সে অক্সিজেনকে অ্যাটাক করে সেখান থেকে সে NH2 করে ফেলবে। NH2 করার পর দেন এটার সাথে যদি আমি CH3COOS যুক্ত করি, অর্থাৎ এখান থেকে, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেনের সাথে OS মিলে হয়ে পানি হয়ে যাবে, আর CH3CO চলে আসবে, তখন আমার প্যারাসিটামল হয়ে যাবে। এই হচ্ছে মেকানিজম। আমরা এবার বিক্রিয়াটি কমপ্লিট করতে চাই। প্রথমে বলছে উদ্দীপকের সি যৌগ হতে, তাহলে আমার প্রথমে সি যৌগটা হচ্ছে আমার লাইক দিস ইজ আমার ফিনল। আমি ফিনল থেকে প্রথমে বানাবো হচ্ছে নাইট্রোফিনল বানাবো। আমরা জানি সেটা হচ্ছে ওকে, এখান থেকে নাইট্রোবেনজিন বানাইতে গেলে কি করতে হবে আমরা যদি একটু দেখি। এটার সাথে নাইট্রিক অ্যাসিড দিব, বাট এটা কনক হবে, গাঢ় নাইট্রিক অ্যাসিড, এবং আমরা জানি গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করবে। যেহেতু আমরা TNT প্রস্তুত করার সময় এর বিক্রিয়া দেখি, আবার এখান থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রিক অ্যাসিড দিয়েও করা যায় বিক্রিয়াটা, তো আমরা সেভাবেও করতে পারি। এটার কারণ হচ্ছে যেহেতু সে হলো হাইড্রোক্সিল মূলকটা হচ্ছে মেনলি অর্থ এবং প্যারা নির্দেশক। এটা আমরা একটু পরেই গহের অ্যান্সারটা যখন দিব, অনুরণন বুঝাবো, তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে ফিনল অর্থ প্যারা নির্দেশক এবং তার মধ্যে ক্ষার অম্ল ধর্মতা আছে, সেটা কিভাবে আছে অল্প পরিমাণ, সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে সে কি করে? অর্থ এবং প্যারাকে নির্দেশ করে, বিক্রিয়া করার জন্য অর্থ এবং প্যারাকে নির্দেশ করে। কারণ হাইড্রোক্সিল মূলক এই অর্থ এবং প্যারা অবস্থানে তার ইলেকট্রন মেঘের ঘনত্বকে বাড়িয়ে দেয়। যখন কোনো একটা ইলেকট্রোফিলিক আসে, তখন সে সহজেই এই অর্থ অথবা প্যারা অবস্থানে ইলেকট্রনকে আকর্ষণ করে, সে বিক্রিয়াটায় অংশগ্রহণ করে ফেলে। তো আমরা এখানে যদি প্রথমে বিক্রিয়াটা দেখি, লাইক দিস, এই হচ্ছে আমার হাইড্রোক্সিল মূলক, এখানে একটা হাইড্রোজেন আছে, আর এই হচ্ছে আমার নাইট্রিক অ্যাসিড, এই হলো আমার নাইট্রিক অ্যাসিডের সংকেত। আমরা জানি কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে সে তার নিজের ইলেকট্রনটা টেনে নেয়, টেনে নিলে এটা হয়ে গেল এখানে মাইনাস, আর হাইড্রোজেনটা যেহেতু বের হয়ে গেল, হাইড্রোজেনটা হচ্ছে প্লাস। আমরা জানি অধিকাংশ রাসায়নিক বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়, তাহলে যদি এখানে একটা S+ হয়, সে পানি উৎপাদন করার জন্য একটা OS- চাবে, তাহলে বিক্রিয়াটা এই বন্ধনের এই মাঝখানে ভেঙে যায়। আর নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3 আর অক্সিজেন হচ্ছে 3.5, তাহলে এখান থেকে সে অক্সিজেন নিলে OSটা হয়ে গেল আমার মাইনাস, আর এখান থেকে দ্যাট মিনস NO বন্ড দ্যাট প্লাস। এই NO2 মূলক যেহেতু ধনাত্মক চার্জ ধর্মী, এটা যেহেতু আমরা দেখতেছি ধনাত্মক চার্জ, তাহলে সে হচ্ছে ইলেকট্রোফিলিক, অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করবে। এই জন্য এই ইলেকট্রন এটাকে আকর্ষণ করে, সেখান থেকে সে উৎপন্ন করে হচ্ছে এরকম একটা যৌগ, অর্থাৎ নাইট্রোফিনল, সাথে উৎপন্ন করে হচ্ছে এক অণু পানি। এটা হলো প্রাথমিক স্টেজে হয়। ওকে, আবার আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় স্টেপে আসি। এটা হলো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে কি হয়?
দ্বিতীয় স্টেপে যা হয় ঘটনাটা এরকম, অর্থাৎ এই হচ্ছে আমার OS, দেন নাইট্রোফিনল নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করবে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে যেহেতু হাইড্রোক্সিডমূলক অর্থপ্যারা নির্দেশক, দেন সেকেন্ড অপশনে বিক্রিয়াটা করবে এখানে। তাহলে একই রকমভাবে বিক্রিয়াটা কি হবে আমরা আর এই বিক্রিয়ার প্রসেসটা দেখাবো না, অর্থাৎ একই রকমভাবে এখান থেকে যদি দেখাই, এই কার্বন ইলেকট্রন নিবে আর এই হচ্ছে হাইড্রোক্সিল মূলকের নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত, এখান থেকে হাইড্রোক্সিল মূলক নিবে। তাহলে এই এসটা বের হয়ে গেল, এটা এস প্লাস, আর ওএসটা বের হয়ে গেল, এটা ওএস মাইনাস। এই মাইনাস প্লাসকে ধরে পানি হলো। আর এক্ষেত্রে কি ঘটনা ঘটলো, এক্ষেত্রে যেটা হলো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমার হাইড্রোক্সিল মূলক, এই হচ্ছে নাইট্রোমূলক, আর এটা হয়ে গেল আমার মাইনাস। আর এই যে অ্যান্ড ডাবল বন্ড এটা প্লাস, এ মাইনাস প্লাসকে ধরলো, ধরে সেখান থেকে উৎপন্ন হলো প্যারা নাইট্রোফিনল অর্থাৎ OS, দেন এটা হচ্ছে প্যারা নাইট্রোফিনল, সাথে উৎপন্ন হলো আরে কোনো পানি। তাহলে প্রথমেই হচ্ছে এটা, আমরা এটাকে বাদ দিয়ে আমরা আরে কোনো প্রথমে অর্থ বানাইলাম, এবার প্যারা বানাইলাম, দুইটা বানাই। তাহলে অর্থ একটা, প্যারা একটা, দুইটা হলো। তা আমাকে যদি ব্যথানাশক ট্যাবলেট প্যারাসিটামল বানাইতে হয়, আমি কিন্তু অর্থ নিয়ে কাজ করলে হবে না, আমাকে প্যারা নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আমার এখন এই যৌগটা নিয়ে আমাদের বিক্রিয়া করতে হবে। ওকে, তাহলে আমরা এবার এই বিক্রিয়াটা নিয়ে নিই, অর্থাৎ প্যারা নাইট্রোফিনল, এই বিক্রিয়া দিয়ে আমরা শুরু করব। ওকে, দেখি কি হয়। এই হচ্ছে আমার প্যারা নাইট্রোফিনল। ওকে, এই হলো আমার প্যারা নাইট্রোফিনল, এই প্যারা নাইট্রোফিনল। এখন আমরা বলছি প্যারা নাইট্রোফিনল এখানে হাইড্রোজেন আনতে হবে। তাহলে হাইড্রোজেন আনার প্রক্রিয়া কি, বিজারিত করতে হবে। বিজারিত করতে পারি আমরা টিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, অথবা জিঙ্ক অ্যামালগামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আমরা যেটাকে সংক্ষেপে LAS বলে থাকি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা হচ্ছে প্রোডাকশন অফ জায়মন হাইড্রোজেন। তো এটা হচ্ছে শক্তিশালী বিজারক, এটা অনেক কিছু করতে পারে। আমরা এখানে দুর্বল বিজারক দিব, অর্থাৎ এইটা দিতে পারি টিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কি করবে, অর্থাৎ টিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি করবে, এটার কাজ হচ্ছে যদি আমি একটু দেখাই জাস্ট বিক্রিয়ার মেকানিজমটা, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এই হচ্ছে নাইট্রোমূলক, দেন বন্ড হু, এখানে জাইমন হাইড্রোজেন আসতেছে। আমরা জানি হচ্ছে দুইটা জাইমন হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাস হয়, এবং হাইড্রোজেন গ্যাসের মধ্যে তাদের ফ্রি রেডিক্যালের মাধ্যমে ভাঙে। আমরা যদি সেটাকে এইভাবে না দেখা, যদি এইভাবে আয়নের মাধ্যমে দেখাই, আয়নীকরণ ভাঙনের মাধ্যমে দেখাই, তাহলে আমরা বলতে পারি দ্যাট মিনস ওএস, এই হচ্ছে নাইট্রোমূলক, একটা হলো মাইনাস আর একটা প্লাস, আর ডাবল বন্ড। এখান থেকে যে কোনো একটা হাইড্রোজেন মাইনাস হবে, একটা প্লাস হবে। তাহলে এটা ধরি প্লাসটা মাইনাসের কাছে গেল আর মাইনাসটা প্লাসের কাছে গেল, তাহলে এটা বন্ধন হলো। একই রকমভাবে আবার এই বন্ধন ভেঙে যাবে। এই বন্ধন যদি ভেঙে যায় তাহলে সেখান থেকে কি উৎপন্ন হবে, দ্যাট মিনস OS অ্যান্ড ওকে, বন্ড S, দেন বন্ড S, আর এখান থেকে O, এটা হলো বন্ড S, এখানে আসবে একটা বন্ড S। এই হলো। এবার কি করব আমরা, এবার আমরা কি করতে পারি, আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল আমরা আমার নাইট্রোজেন জাইমন হাইড্রোজেন আসছে মোট 5টা না 4টা। এখন সাধারণত OS মিলে পানি হয়ে যায়, তার মানে এই যে S আর OS মিলে পানি হয়, পানি হয়ে গেল। ওকে, এখনও পানি বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পর এখানে থাকলো কি এটা, অর্থাৎ বন্ড OS, বন্ড অ্যান্ড বন্ড O, বন্ড S, দেন বন্ড S। তো আবার এখানে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন সে বিমুক্ত না করবে, যতক্ষণ পর্যন্ত অক্সিজেনকে বিমুক্ত না করবে ততক্ষণ পর্যন্ত সে আসতেই থাকবে। তাহলে এখানে অক্সিজেন নিলে OSটা মাইনাস হিসেবে বের হয়ে গেল, আর এটা হয়ে গেল এখন প্লাস। আর আমার তো জাইমন অক্সিজেন আসতেছে, জাইমন অক্সিজেনের সাথে জাইমন অক্সিজেন মিলে আবার হাইড্রোজেন গ্যাস হয়ে যাচ্ছে, হাইড্রোজেন গ্যাসের মধ্যে একটা প্লাস একটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস, এটা হয়ে যাচ্ছে আমার প্লাস, এ মাইনাস এ প্লাস কত হলো, এ মাইনাস প্লাস কত হলো, দ্যাট মিনস এটা হচ্ছে NH2। ওকে, এইটা হলো আমার অ্যামিনোফিনল। ওকে, 4
অ্যামিনো ফিনল বলা যেতে পারে। এইভাবে কয়েকটা ধাপে সেটা NH2 উৎপন্ন হলো। ওকে, এইভাবে এটা করলো। এখনও কিন্তু আমি প্যারাসিটামল প্রস্তুত করতে পারিনি। এইবার কি করব? এইবার যেটা করব আমি অলরেডি আমার চূড়ান্ত পর্যায়ে চলে আসছি। এটার সাথে যদি একটা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দিই, এক্ষেত্রে এটার নাম হলো গ্লসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। আমি যদি এখানে অ্যাসিটিক অ্যাসিড একটা দিয়ে দিই, ওকে, দ্যাট মিনস CH3COOS, এবং এটা বিক্রিয়া করবে CH3CO2O এটার উপস্থিতিতে, অ্যাসিড অ্যানহাইড্রাইড এটার উপস্থিতিতে বিক্রিয়া করে শুধুমাত্র আমরা যদি একটু বিক্রিয়াটা দেখে ফেলি, এখানে কি উৎপন্ন হলো। এখানে যেটা হয় O বন্ড S অ্যান্ড বন্ড S দেন বন্ড S, এখানে হলো C বন্ড S C ডাবল বন্ড O বন্ড S। এই S আর OS মিলে পানি হয়ে যায়। পানি হয়ে গেলে কি থাকলো? আমার যেটা থাকলো সেটা হলো এখানে লাইক দিস বন্ড OS, আর এখানে হলো NS ধরলো কার সাথে? দেন C বন্ড O এটা, দেন CH3। দিস ইজ প্যারাসিটামল আর ব্যথানাশক ঔষধ। এই হচ্ছে আমার ব্যথানাশক ঔষধ বা প্যারাসিটামল প্রস্তুত প্রণালী। আমরা গয়ের অ্যান্সার করে ফেলছি। এবার আসতেছে আমাদের গহ। খুবই ইম্পর্ট্যান্ট গহ নাম্বার প্রশ্নটা প্রায় দেখা যায় আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে। বলা আছে উদ্দীপকের যৌগ সি এবং ডি এর অম্লধর্মিতা অনুরণনের আলোকে বিশ্লেষণ করো। অনুরণন, তাহলে সিটা কি ছিল আমার? ফিনল। আমরা ফিনলের অনুরণন দেখে থাকি। ওকে, আমি এটাকে এইভাবে আঁকবো। এই হচ্ছে আমার ফিনল। ফিনলে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, লন পেয়ার ইলেকট্রন। এখন এই ফিনল কি করে? তার ফিনলের OS অর্থাৎ এই OSটা সে কী করে? এই বেনজিন বলয়ে 2টা ইলেকট্রনকে একসাথে সে বেনজিন বলয়ের মধ্যে ঠেলে দেয়। ঠেলে দিলে তার অবস্থানটা কি হয়? লাইক দিস, ডাবল বন্ড, সিঙ্গেল ডাবল, সিঙ্গেল ডাবল। ওকে, এই হচ্ছে আমার এটা। যেহেতু অক্সিজেনের মোট 2 জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, 1 জোড়া লন পেয়ার ইলেকট্রন সে দিয়ে দেয়। এই বন্ধনটা ঠিকই থাকে, যেহেতু সে 2টা ইলেকট্রন দেয় সে 2টা প্লাস, আর এই কার্বন যেহেতু 2টা ইলেকট্রন গ্রহণ করে সে 2টা মাইনাস। আমি স্টেপ বাই স্টেপ করি, যদি তাই হয়। আমরা একটু দেখি এইবার কি ঘটনা ঘটলো। এইবার যে ঘটনা ঘটলো এটা আছে এখানে বন্ধন ডাবল সিঙ্গেল দেন ডাবল। এখানে যেটা হলো এই বন্ধন তো ছিলই, এবার এই মাইনাসকে এই মাইনাস এই প্লাসকে ধরে একটা বন্ধন করলো। এইটা হলো সেই বন্ধন। আগে তো একটা ছিলই, আর মাইনাস প্লাসকে মিলে আরেকটা হলো। ওএসটা এখানে যা আছে সে অবস্থায় ছিল, ওকে, আর এই প্লাসটা এখানে প্লাস আকারে থাকলো, এখানে এটা মাইনাস। ওকে, এইবার আমরা দেখতেছি এখানে যেহেতু পাই ইলেকট্রন আছে, এই পাই ইলেকট্রন সে এখান থেকে জাম্প করে এখানে নিয়ে নেয়। নিলে কি অবস্থা হলো আমরা একটু যদি দেখি, এরকম অবস্থা হলো তার। সেটা হচ্ছে এই বন্ধন ভেঙে গেল, এটা যা আছে অটুট, এটাও অটুট রইল, এটা ভেঙে গেল। আর এখানে আমার দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধন গঠিত হলো বন্ড ওইস, আর এই হাইড্রোজেনটা এখানে এই প্লাসটা এখানে আমার প্লাস আক্সে নিয়ে আসলাম। আগে থেকে এখানে মাইনাস ছিল, আর এই যে সে ইলেকট্রন নিল, নেওয়াতে সে হয়ে গেল এখানে একটু দেখি, এটা মাইনাস ছিল, ইলেকট্রন নিল প্লাস হয়ে গেছে। আর এখানে যেহেতু এই কার্বন ইলেকট্রন এসে সে মাইনাস, তাহলে এই প্লাসে মাইনাসে ব্যানিশ হলে কি অবস্থা হয় দেখি আমরা একটু। ব্যানিশ হলে এখানে মাইনাস সৃষ্টি হলো, এই জায়গাটা ডাবল বন্ড ও বন্ড এস, এটা প্লাস সৃষ্টি হলো, এটা অটুট রইল সিগমা বন্ড পাই বন্ড, এটা অটুট রইল পাই বন্ড। দেন সেকেন্ড স্টেপ আইসা, পরবর্তী স্টেপ আইসা এই কার্বন এখান থেকে পাই ইলেকট্রনটা নিয়ে নেয়। নিয়ে নিলে তার কি অবস্থা হয় দেখি। ডাবল বন্ড ও বন্ড এস, দিস ইজ পজিটিভ চার্জ, দিস ইজ মাইনাস, আমরা ভিতরে লিখি। আর এখান থেকে যখন সে নেয় দিস ইজ প্লাস অ্যান্ড দিস মাইনাস, এই বন্ধন অটুট রইল। এবার এ মাইনাস এটাকে ধরে একটা বন্ধন গঠন করলো। সেই বন্ধনটা তাহলে কি হতে পারে? লাইক দিস,
ওকে, এটা হতে পারে এরকম ডাবল বন্ড ও বন্ড ইজ দিস ইজ পজিটিভ, এখানে মাইনাস প্লাস মিলে একটা বন্ধন হলো, এই বন্ধনটা যা আছে সেটা অটুট রইল, এটা মাইনাস, এখান থেকে আবার ইলেকট্রন সে নিয়ে নিল, নেওয়ার পর তার অবস্থা কি হলো, তার অবস্থা যেটা হলো লাইক দিস, এটা হলো আমার মাইনাস, এখান থেকে যেহেতু নিছে সে প্লাস, আর এই জায়গাটা মাইনাস, দেন ডাবল বন্ড ও বন্ড প্লাস, দিস ইজ প্লাস, তাহলে এই মাইনাস এই প্লাসকে ধরলো, দুইটা সে আবার বন্ধন করলো, বন্ধনটা কি হলো লাইক দিস, এই যে দিস ইজ বন্ড, এই সিঙ্গেল বন্ড, দেন সিঙ্গেল ডাবল, দেন মাইনাস, আবার এখানে যেটা হলো আমার বন্ড প্লাস। এইবার এখানে তো পাই বন্ধন, পাই ইলেকট্রন আছে, একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, তাহলে পাই বন্ধন থেকে ইলেকট্রনগুলো আবার অক্সিজেন তার নিজের দিকে নিয়ে নেয়, নিয়ে নিলে সে কি হয়, ওকে, তাহলে এটা এই বন্ধন ছিল, আমরা কি করলাম, এই বন্ধন ছিল, দেন এখানে বন্ধন হলো, দেন আবার এই যে এই বন্ধনটা ভেঙে গেল, এখানে ও বন্ড এস, এটা ছিল প্লাস, এখন ইলেকট্রন দিল সে হলো মাইনাস, এই ইলেকট্রন দিল সে হয়ে গেল প্লাস, আগে ছিল সে মাইনাস, এই প্লাস এবং সে ব্যানিশ, আর এটাকে ধরলো, ধরার পর আবার সে কি হলো লাইক দিস, তাইলে এটা সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল, দেন ও বন্ড এস, অর্থাৎ তার আদি অবস্থায় সে ফিরে আসছে, অর্থাৎ ওয়েস মূলকের মতো সে চলে আসছে। বাট একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার প্রথমে পাই বন্ধন ছিল এখানে, সিগমা বন্ধন এখানে, আমরা দেখতে পাচ্ছি একটা পূর্ণ চক্র সম্পন্ন করার পর তার পাই বন্ধনটা এখানে আর নাই, এখানে সিগমা বন্ধন হয়ে গিয়েছে, যেখানে সিগমা বন্ধন ছিল সেখানে পাই বন্ধন হয়ে গিয়েছে, যেখানে ডাবল বন্ধন ছিল সেখানে সিঙ্গেল বন্ধন হয়েছে, যেখানে সিঙ্গেল বন্ধন ছিল সেখানে ডাবল বন্ধন হয়ে গেছে, যেখানে ডাবল বন্ধন ছিল সেখানে সিঙ্গেল বন্ধন হয়ে গেছে, যেখানে সিঙ্গেল বন্ধন ছিল সেখানে ডাবল বন্ধন হয়ে গেছে, বাট সম্পূর্ণ মৌলটা সে কি অক্ষত অবস্থায় আছে, জাস্ট তার পাই বন্ধনের অবস্থান চেঞ্জ হয়েছে। এই যে পাই বন্ধনের অবস্থান চেঞ্জ হয়েছে, এই ঘটনাটাকে আমরা বলি অনুরণন, এটাকে বলা হয় রেজোনেটিং স্ট্রাকচার, এটাকে বলা হয় ক্যানোনিক্যাল স্ট্রাকচার। আমরা জানি ব্যঞ্জনে দুই ধরনের ক্যানোনিক্যাল স্ট্রাকচার অথবা দুই ধরনের রেজোনেটিং স্ট্রাকচার বিদ্যমান, দুই ধরনের ক্যানোনিক্যাল স্ট্রাকচার অথবা দুই ধরনের রেজোনেটিং স্ট্রাকচার বিদ্যমান, অর্থাৎ তার পাই বন্ধনের অবস্থান চেঞ্জ হয় দুইভাবে, এই দুইভাবে ছাড়া অন্য কোনোভাবে সম্ভব না। এইটাকে আমরা বলি, অর্থাৎ যে প্রক্রিয়ায় তার এই পাই বন্ধনের অবস্থানটা চেঞ্জ হয় সেই প্রক্রিয়াটাই হচ্ছে অনুরণন বা রেজোনেন্স। এখন আমরা এখানে দেখতে পাই এই যে হাইড্রক্সিল মূলক যখন তার মধ্যে অনুরণন ঘটে, আমরা দেখতে পেয়েছি যে এই জায়গাটা একটা মাইনাস সৃষ্টি হয়েছে, আমরা দেখেছি এই জায়গাটা একটা মাইনাস সৃষ্টি হয়েছে, আমরা দেখতে পেয়েছি যেমন অর্থ প্যারা, আরেকটা লাস্ট এখানে আরেকটা সৃষ্টি হয়েছে অর্থতে, অর্থাৎ অর্থ এবং প্যারা অবস্থারে তার ইলেকট্রন ম্যাগের ঘনত্ব সে বাড়িয়ে দেয়, অর্থাৎ ইলেকট্রন ম্যাগের ঘনত্ব বাড়িয়ে দেয় মানে হচ্ছে যখন কোনো ইলেকট্রন আকর্ষী, যেমন সে দ্যাট ইজ CH3, অর্থাৎ ধনাত্মক চার্জটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী, এটা ইলেকট্রন আকর্ষী, তাহলে ইলেকট্রন আকর্ষী সহজেই সেটার সাথে বিক্রিয়া করে, কারণ পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে অথবা নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে, তারা সহজেই কী করে বিক্রিয়া অবস্থান করতে পারে। এই জন্য ওএস হচ্ছে আমার অর্থপ্যারা নির্দেশক। এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে যে ওএস অর্থাৎ ফিনল অর্থপ্যারা নির্দেশক কেন, এটাও তার একটা ব্যাখ্যা। বাট আমার এখানে কিন্তু সেটা চাইনি, আমাকে চেয়েছে যে ফিনল অম্লধর্মিতা অম্লধর্মিতা প্রদর্শন করে, এটা অনুরণনের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। আমরা জানি তারাই হচ্ছে অ্যাসিড যারা জলীয় দ্রবণে H+ বা প্রোটন দেয়। এটা কার মতবাদ? এটা হচ্ছে ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে, যেটা আমরা বলছি হচ্ছে এটা হচ্ছে আরহেনিয়াস মতবাদ। আরহেনিয়াস মতবাদ হচ্ছে প্রোটনীয় মতবাদ। ওকে, আরহেনিয়াস মতবাদ হচ্ছে অ্যাসিড জলীয় দ্রবণে H+ দিবে আর ক্ষার জলীয় দ্রবণে OH- দিবে, এটা হচ্ছে আরহেনিয়াসের মতবাদ। বাট ব্রনস্টেড-লাউরি মতবাদ হচ্ছে প্রোটনীয় মতবাদ, অর্থাৎ অ্যাসিড জলীয় দ্রবণে প্রোটন দেয় আর ক্ষার জলীয় দ্রবণে প্রোটন গ্রহণ করে। আরেকটা হচ্ছে আমার হচ্ছে লুইস অ্যাসিড লুইস ক্ষার, লুইস মতবাদ। তো এখানে এই যে ফিনলটাকে যদি অ্যাসিড হতে হয় তাহলে সে কি করবে? H+ ছাড়বে। দেখি তো সে ছাড়তে পারে কিনা।
আমরা দেখতে পেয়েছি এখানে এই যে হাইড্রক্সিল মূলকটার মধ্যে ওএসটা ধনাত্মক আয়ন, ওএসটা ধনাত্মক আয়ন, ওএসটা ধনাত্মক আয়ন, ওএসটা ধনাত্মক আয়ন, ওএস ধনাত্মক আয়ন। তাহলে এই যে ওএসটা আংশিক ধনাত্মক আয়ন ছিল, এই জায়গায় এসে সে আবার আগের মতো হয়ে যায়। তাহলে এই যে তার যে প্লাস চার্জ সৃষ্টি হলো হাইড্রক্সি অর্থাৎ অক্সিজেনের মধ্যে যে একটা প্লাস চার্জ সৃষ্টি হলো, প্লাস চার্জ, এখানে তো তার 2টা ইলেকট্রন অলরেডি ছিল। তাহলে এই ইলেকট্রনগুলো তখন কি হয়, এই প্লাস চার্জ কর্তৃক আকর্ষিত হয়। আকর্ষিত হওয়ার ফলে এই হাইড্রোজেনের যে ইলেকট্রন সেটাও অনেকটা এই দিকে চলে আসে। চলে আসলে তখন কি হয়, হাইড্রোজেনটা এই যে তাদের যে বন্ধন, হাইড্রোজেন এবং অক্সিজেনের মাঝখানে যে বন্ধন, সেই বন্ধন থেকে আলগা হয়ে সে H+ বা প্রোটন আকারে বের হয়ে আসে। তখন তার মধ্যে একটা কি ধরনের বৈশিষ্ট্য প্রদর্শিত হয়, তখন তার মধ্যে একটা অম্লীয় ধর্ম প্রদর্শিত হয়, অর্থাৎ তাকে অনেকটা অম্লের মতো মনে হয়। ওকে, এই জন্য আমরা দেখতে পাই যে ফিনল জলীয় দ্রবণে অম্লের মতো কাজ করে, অর্থাৎ এটা অম্ল। বাট ডিটা হচ্ছে আমার ইথাইল অ্যালকোহল বা ইথানল। ইথাইল অ্যালকোহল বা ইথানলের মধ্যে এ ধরনের কোনো অনুরণনের সৃষ্টি হয় না। আমরা জানি অনুরণন সৃষ্টি হওয়ার কতগুলো সেগমেন্ট আছে, সিঙ্গেল বন্ড, ডাবল, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এরকম যদি স্ট্রাকচার থাকে তারা সাধারণত অনুরণন বা ধনাত্মক আছে, ধনাত্মক চার্জ, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, মাইনাস, তারপরে সিঙ্গেল ডাবল, সিঙ্গেল ডাবল, এরকম থাকলে তারা সাধারণত অনুরণন বা রেজোনেন্স প্রদর্শন করে। এক্ষেত্রে ইথাইল অ্যালকোহল বা ইথানলের মধ্যে এই ধরনের কোনো রেজোনেন্স বা এই ধরনের কোনো স্ট্রাকচার নাই, অর্থাৎ তার মধ্যে কোনো অনুরণন সৃষ্টি হয় না, অর্থাৎ তার মধ্যে অম্লধর্মিতা কম বা নাই বললেই চলে, অর্থাৎ সেটা ফিনল থেকে ইথাইল অ্যালকোহলের অম্লধর্মিতা কম। এটাই হচ্ছে আমার সঠিক ব্যাখ্যা। সুতরাং আমরা সিও ব্যাখ্যা করলাম, ডিও ব্যাখ্যা করলাম। আশা করি সবাই এই প্রশ্নটা পরীক্ষায় যদি আসে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। আমরা ক্লাসটিকে আর দীর্ঘায়িত করব না, আমরা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।